6 এর নিচে থাকে তাহলে দিস ইজ পটেনশিয়ালি ডেঞ্জারাস, বাচ্চার কোনো ধরনের সমস্যা আছে। অ্যানোমালি বলতে তো মানে তার জন্মগত কোনো ত্রুটি বোঝায়। গর্ভের শিশু মানে ঠিক মানুষের রূপটা কখন ধারণ করবে, কবে থেকে সে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করতে থাকে? আপনার দেখা যায় চ্যাপটা মাথা হয়ে যেতে পারে বা লম্বাটে মাথা হয়ে যেতে পারে, যেটাকে ওই যে আপনার মেডিকেল টার্মে আমরা ডলিকোসেফালিক অথবা ব্র্যাকাইসেফালিক তাহলে বলি। এগুলো- অ্যানোমালি স্ক্যান যেটা সেটা হচ্ছে 18 থেকে 22, এই রেঞ্জ হচ্ছে অ্যানোমালি স্ক্যানের 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের ভিতর করা যায়। তো একজন গর্ভবতী মা কখন বুঝবেন যে ওনাকে আলট্রাসোনোগ্রামে আসতে হবে? 4 to 6 উইক্সের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে যে, আমি তো প্রথমে বললাম যে ডেট স্ক্যান, যেটা ডেটিং স্ক্যান। আর কোনো মা বাচ্চার ক্ষতি করে বাচ্চার হার্টসাউন্ড শুনতে চাইবে না। আচ্ছা, এই প্রথম 3 মাসে এমন কি কোনো আলট্রাসোনোগ্রাম আছে যেটা দিয়ে কোনো জন্মগত ত্রুটি বোঝা যেতে পারে? আসসালামু আলাইকুম। মা সিরিজের আবারও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। মা পৃথিবীর সবচেয়ে ছোট, সবচেয়ে নির্ভরযোগ্য শব্দ। একজন মাই জানেন গর্ভ অবস্থায় তার ভিতরে শিশুর উপস্থিতি এবং অনুভূতি। একটা সময় ছিল যখন মা শুধুমাত্র তার গর্ভের সন্তানকে অনুভব করতে পারত, কিন্তু সময় পাল্টেছে, বিজ্ঞান আরও উন্নত হয়েছে এবং তারই হাত ধরে এসেছে আলট্রাসোনোগ্রাম। এখন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে একজন মা তার গর্ভের শিশুর অব্যয় পরোক্ষভাবে দেখতে পারেন। এ যেন এক অনাবিল আনন্দ। তাই আজকে আমাদের বিষয়বস্তু হলো গর্ভ অবস্থায় আলট্রাসোনোগ্রামের ভূমিকা এবং গর্ভধারণে আলট্রাসোনোগ্রামের গুরুত্ব। এ বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য রয়েছেন ডক্টর সৈয়দা তাসরিনা আহমেদ ম্যাডাম। রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে দেশে এবং বিদেশে আলট্রাসোনোগ্রামের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ 14 বছর ধরে নিরলসভাবে এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন শাহজালাল হসপিটাল, ব্রাহ্মণবাড়িয়াতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম। ম্যাডাম, প্রথমেই একটু জানতে চাইবো যে একটা দীর্ঘ পথ, এই যে চিকিৎসক হলেন, একটা দীর্ঘ পথ পাড়ি দিলেন, তারপরে আবার কিছু পড়ালেখা করে আরও কিছু কষ্ট করে একজন দক্ষ সনোলজিস্ট হলেন। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াতে আপনার পিছনে অনুপ্রেরণা কে জুগিয়েছে? আসলে আমার ডাক্তার হবার ছোটোবেলা থেকে কোনো ইচ্ছাই ছিল না, এটা ছিল আমার মায়ের স্বপ্ন। আর সেই জন্য সেটা আমার মধ্যে ইনপুট করেছে, সেই জন্যই ডাক্তার হওয়া আর কি। তো ডাক্তার হওয়ার পরে আসলে আমি যখন ইন্টার্ন ছিলাম তখন আমাদের মেডিসিন ওয়ার্ডে সোনোগ্রাফি প্রথম আমি দেখেছি হাতে কলমে। তো তখন এটা আমার ভালো লেগে গেল, এই কাজের প্রতি আমার দেখি যে কাজটা করতে আমার খুব আনন্দ লাগছে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি ইমেজিংয়ের দিকে আসব। এবং সেই ক্ষেত্রেও আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল অনেক, তিনিও বলেছেন যে ঠিক আছে, সেটাই ভালো। আর এরপরে আস্তে আস্তে অবস্টেট্রিক সোনোগ্রাফির দিকে আসা। তো গত 14 বছর ধরে আমি এই কাজই করছি আর কি। তো মূলত ডাক্তার হওয়ার পিছনে আমার আম্মুরই অবদান বেশি, আর ইচ্ছাও ছিল তার। ম্যাডাম, আপনি যদি আমাদের সাধারণ মানুষকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলতেন যে আলট্রাসোনোগ্রামটা আসলে কি? আলট্রাসোনোগ্রাম আসলে ব্যাপারটা তার শব্দের মধ্যেই আছে, আলট্রাসাউন্ড। আলট্রা মানে হচ্ছে বিয়ন্ড দ্য লেভেল অ্যান্ড সাউন্ড দ্য সাউন্ড, মানে আপনার যে আমাদের মানুষের যে হিয়ারিং যে লেভেল, 20 থেকে 20,000 হার্জ ফ্রিকোয়েন্সির শব্দ আমরা শুনতে পাই। আর আলট্রাসাউন্ডটা শুরু হয় হচ্ছে 20,000 হার্জের উপর থেকে। মানে এই শব্দ তরঙ্গটা বেশ হ্যাঁ উঁচা। হ্যাঁ, সেটা আমরা এমনিতে শুনতে পাই না। এখন মনে করেন আপনি যদি কোনো পাহাড়ে যান, সেখানে দাঁড়িয়ে যদি জোরে একটা শব্দ করেন, সেটা আবার রিফ্লেক্ট হয়ে আসে। তো আলট্রাসোনোগ্রাফি যে ইমেজিং টেকনিকটা, সেটাও হচ্ছে আপনার আমাদের ইন্টারনাল অর্গান, সফট টিস্যুস, এবং যখন কোনো প্রেগনেন্ট মা মানে তার ওয়াম্বে যখন বাচ্চাটা থাকে, সেটার একটা ইমেজ, এই সাউন্ডটা ব্যবহার করেই হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করে সেটা আবার মানে রিফ্লেক্ট হয়ে আসে। সেটাই আমরা ইমেজের মধ্যে দেখি এবং ওইটার মধ্যেই আমরা দেখি যে আসলে কী আছে ভিতরে অর্গানে বা ফিটাসের মধ্যে কী কী আছে। আচ্ছা, এই আলট্রাসোনোগ্রাম কোথায় কোথায় ব্যবহার করা যায়? এমনিতে তো আমরা জানি গর্ভবতী মা ব্যবহার করবেন, কিন্তু এটা ছাড়াও এই আলট্রাসোনোগ্রামের বিস্তৃতিটা কতখানিক? আলট্রাসোনোগ্রাফি আসলে এখন একটা বেডসাইড টেস্টের মতো হয়ে গেছে। আর এটাকে আমরা শুধুমাত্র যে ডায়াগনোসিসের কাজে ব্যবহার করি তা না, ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়। যেমন ডায়াগনোসিসের ক্ষেত্রে যেমন শুধুমাত্র যে গর্ভবতী মায়ের আলট্রাসোনোগ্রাফি করে তা না,
আপনার এই ইমেজিংয়ের মাধ্যমে আমরা শরীরের যে কোনো ধরনের ডিজিজই যেটা ইমেজিংযোগ্য এটা দেখতে পারি। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে বলতে গেলে বিভিন্ন গাইডেন্স প্রসিডিওর, এগুলোর মধ্যে আমরা আলট্রাসোনোগ্রাফি ইউজ করি, আলট্রাসোনো গাইডেড অনেক ট্রিটমেন্টই করা হয়, এই আর কি। তো একজন গর্ভবতী মা কখন বুঝবেন যে ওনাকে আলট্রাসোনোগ্রামে আসতে হবে, অথবা একজন চিকিৎসক তাকে কখন প্রথম আলট্রাসোনোগ্রামটা লিখবেন তার প্রেসক্রিপশনে যে আপনি এখন আলট্রাসোনোগ্রাম করেন, কখন এটা হবে আর কি? এটা হচ্ছে আমরা তো প্রেগনেন্সিটা হিসাব করি হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সঙ্গে 9 মান্থ প্লাস 7 ডেজ। তো যখন লাস্ট হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে শেষ মাসিকের হ্যাঁ, তারিখের শেষ সাথে মাসিকের তারিখ থেকে আমরা 9 9 মাস মাস যোগ করব, হ্যাঁ, তার সাথে আরো 7 দিন। তো একটা মেয়ে যখন মা হবে, যখন তার প্রথমবার মিসড পিরিয়ড, তখন সে ডাক্তারের কাছে এসে যখন দেখাবে প্রথম অ্যান্টিনেটাল ভিজিটে, তখনই হচ্ছে ডাক্তার তার আলট্রাসোনোগ্রাফি প্রেসক্রাইব করবেন। সেটা হচ্ছে ডেবু স্ক্যানিং অথবা আপনার ফার্স্ট ডেটিং যে স্ক্যান, মানে ওই সময়টায় যদি আপনি আলট্রাসোনোগ্রাফি করেন তাহলে বাচ্চাটা আসলে সে প্রেগনেন্ট কিনা, আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে পারবে। তারপরে যেই বাচ্চা যেটা আসছে সেই বাচ্চাটাকে আসলে জায়গা মতো, আমরা মানে বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে জায়গা মতো নাকি জায়গার বাইরে, মানে এটা হচ্ছে মানে ইন্ট্রাইউটেরাইন জরায়ুর ভিতরে নাকি একটোপিক, জরায়ুর বাইরে। হ্যাঁ, ওইটা বোঝা যাবে। আর তারপরে বাচ্চার অনেক সময় হয় বাচ্চার যে স্যাক, মানে যে থলিটার মধ্যে বাচ্চা থাকে, সেটা আসে কিন্তু ভিতরে কোনো ফিটাল পোল নাই, মানে বা বাচ্চার ঘরটা আসে কিন্তু কিন্তু এটার মধ্যে না। কোনো না গর্ভের শিশু নেই। আচ্ছা, ওই যেটাকে হচ্ছে অ্যানেমব্রায়োনিক জেস্টেশন বা ব্লাইটেড ওভাম বলা হয় আর কি। তো ওই জিনিসগুলো প্রথমে জানা যায়। আর হচ্ছে আমরা প্রাইমারিলি যে আলট্রাসোনোগ্রাফিটা করি সেখান থেকে ডেটটা নেই, ডেট বলতে বাচ্চা হবার যে ডেট। আচ্ছা, তার মানে যখন প্রথম আলট্রাসোনোগ্রামটা হবে ওটার যে ডেটটা, হ্যাঁ। সেটাই আসলে কিন্তু বাচ্চা হওয়ার তারিখ। এক্সপেক্টেড ডেট, আচ্ছা, বাচ্চা হওয়ার তারিখ, হ্যাঁ, সেটা নেওয়া হয়। এখন আপনার এটাই হচ্ছে প্রথম। আর আপনার একটা প্রশ্ন ছিল যে মানে যে প্রথম কখন করবে সেটা মা কখন বুঝতে পারবে। এখন চিকিৎসক হিসেবে আমার কথা হচ্ছে যে একজন মায়ের এটা নিজে মানে বোঝা উচিত না, কারণ যেহেতু এটা একটা ডায়াগনস্টিক, এক্সটেন্সিভ ডায়াগনস্টিক বিষয়, এটা অবশ্যই তার কোনো চিকিৎসকের সুপারভিশনে থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, আর তাহলে প্রথম 3 মাসের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাম যখন উনি করবেন, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে ভ্রূণটা গর্ভের মানে জরায়ুর ভিতরে আছে কি না, এবং একই সাথে আমরা এই শিশুটার কবে হবে সেই ডেটটাও আমরা ওখান থেকে পেয়ে যাব। এই প্রথম 3 মাসে এমন কি কোনো আলট্রাসোনোগ্রাম আছে যেটা দিয়ে কোনো জন্মগত ত্রুটি বোঝা যেতে পারে? হ্যাঁ, NTNB স্ক্যানিং নামে একটা পরীক্ষা আমরা করি, সেটা হচ্ছে বাচ্চার 11তম সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের ভিতর করা হয়। তাহলে কোনো মা যদি এই সপ্তাহের মধ্যে আসেন শুধুমাত্র তাহলেই আমরা এটা দিতে পারছি। হ্যাঁ। উনি যদি এর পরে আসেন তাহলে কিন্তু উনি এটা আর না। করতে পারছেন না। তা এইটাকে একটু যদি আপনি বুঝিয়ে বলতেন, আমাদের মানে সহজ বাংলায় আমাদের দর্শকরা যদি একটু বুঝতে পারতেন। তো 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের ভিতর আমরা NTNB স্ক্যানিং করি। NTNB স্ক্যানিং মানে হচ্ছে নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান, নেজাল বোন ডিটেকশন, মানে আচ্ছা। যে নেজাল বোন মানে নাকের যে হাড় সেটা আচ্ছা, থাকে। নাকের হাড়। হ্যাঁ। তো এটা করা হয় সাধারণত হচ্ছে আপনার 3 ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, সেটার আপনি হচ্ছে রিস্কটাকে যাচাই করতে পারবেন। প্রথমে যেটা বললাম এনটি মানে নিউকাল ট্রান্সলুসেন্সি, সেটা হচ্ছে যে নেকের পিছনে একটা ফ্লুইড ফিল্ড স্যাক থাকে, নেক সেটা বলতে আপনি বলতে চাচ্ছেন Fetal ঘাড়, neck, হ্যাঁ, বাচ্চার ঘাড়, গর্ভের শিশুর ঘাড়। হ্যাঁ, তার হচ্ছে পিছনে যে ফ্লুইড ফিল্ড স্যাকটা থাকে সেটার ট্রান্সলুসেন্সি আর কি দেখা হয়, সেটা যে কতটুকু আছে এটার উপর বেস করে আমরা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করতে পারি। এটা হচ্ছে ক্রোমোজোমাল কিছু ডিফর্মিটিস আছে, যেটাকে আমরা মেডিকেলীয় ভাষায় বলি ট্রাইসোমি 21, 13, 18, বা মানে আপনার এখানে খুব বহুল প্রচলিত এখন একটা ডিজিজ, এখন সাধারণ মানুষ এটার নাম জানে, ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 21 যেটা। এছাড়া 13 আর 18 মানে এডওয়ার্ড অ্যান্ড পাতাউ সিনড্রোম, এটার রিস্ক থাকে আর কি। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে কোনো মা যদি ঠিক সময়ে একজন চিকিৎসকের কাছে আসেন, তাহলে তার প্রসূতি বিশেষজ্ঞ মানে তার গাইনোকোলজিস্টই তাকে বলবেন যে আপনি 11 থেকে 13 সপ্তাহে অবশ্যই NTNB স্ক্যানিং করবেন। হ্যাঁ। এবং যদি এই স্ক্যানিংয়ে দেখা যায় যে তার ডাউন সিনড্রোম হওয়ার রিস্ক আছে, তাহলে তো উনি চাইলে এই প্রেগনেন্সিটা আর কন্টিনিউ নাও করতে পারেন। হ্যাঁ,
তাহলে তো এটা সেক্ষেত্রে একটা হ্যাঁ, বেশ উপকারিতা না, যে হ্যাঁ। একটা ডাউন বেবি হলো না। হ্যাঁ, সেটা সিদ্ধান্তটা আসলে মানে যারা হচ্ছে প্যারেন্টস থাকে তাদের উপর। আর এটা অ্যাকচুয়ালি আসলে রিস্কটাকে ডায়াগনোস করে। এটার জন্য পরবর্তীতে আপনি অ্যামনিওসিনটেসিস বা সিভিএস এই সমস্ত পরীক্ষা করে নিলে তখন কনফার্ম হওয়া যায় যে আসলে ওটা থাকবে কিনা। মানে আল্ট্রাসোনোগ্রাফির এখানকার রোলটা হচ্ছে এটার মাধ্যমে আপনি রিস্কটা অ্যাসেস করতে পারবেন যে তার ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিসগুলা আছে কি নাই। আছে না। আচ্ছা, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থেকেই যদি একটা কথা বলি, যে এখন বেশ প্রচলিত, রুগীরাও জানে, সাধারণ মানুষও জানে, অ্যানোমেলি স্ক্যান। তো এই অ্যানোমেলি স্ক্যানটা কখন করবে? অ্যানোমালি স্ক্যান যেটা সেটা হচ্ছে 18 থেকে 22 এই রেঞ্জ হচ্ছে অ্যানোমালি স্ক্যানের। 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের ভিতর করা যায়। তো মানে আমি প্রেফার করি 20 থেকে 21 সপ্তাহের মধ্যে করাটা। তাহলে আপনি এই যে 20 থেকে 21 সপ্তাহ বলছেন, নিশ্চয়ই এটার একটা কারণ আছে, যে এই 20 থেকে 21 সপ্তাহটা কেন ডাক্তাররা বা আপনারা সোনোলজিস্টরা পছন্দ করছেন? 18 সপ্তাহে অ্যাকচুয়ালি বাচ্চার গ্রোথটা কম থাকে। আচ্ছা। 18 সপ্তাহে 20 এবং 21 সপ্তাহটা তার গ্রোথটা পারফেক্ট, মানে যে সাইজটা, কতটুকু সে বড় হলো? হ্যাঁ সেটা মানে সাইজটা পারফেক্ট থাকে, যেটাতে আপনি ধরেন সূক্ষ্ম সূক্ষ্ম ইয়েগুলো দেখতে পারবেন তার কোনো অ্যানোমালিস আছে কিনা। এখন অ্যানোমালি বলতে তো মানে তার জন্মগত কোনো ত্রুটি বোঝায়। সেটা আপনার ধরেন ফেসে হইতে পারে, যে কোনো কিছুতে হইতে পারে, ব্রেইনে হইতে পারে, আইজে হইতে পারে, লিম্বসে হইতে পারে, বা তার অ্যাবডোমিনাল কোনো অর্গ্যানসে হইতে পারে, কার্ডিয়াক হইতে পারে। সো সেটা মানে 18 উইকটা সেজন্য বাচ্চার গ্রোথটা ছোট। মানে ছোট বাচ্চার না হয়ে যদি 21-22 সপ্তাহের হ্যাঁ, বাচ্চা হ্যাঁ। হয়, তাহলে আপনাদের দেখতে সুবিধা সুবিধা হয়, হয়। হ্যাঁ। সেজন্যই আপনারা বলে থাকেন যে 21 থেকে 22 সপ্তাহে রুগী আসবেন। হ্যাঁ। তো এই অ্যানোমেলি স্ক্যান যে করতে আসবে, সেক্ষেত্রে কি রুগীকে কোনো প্রস্তুতি নিয়ে আসতে হবে? অ্যানোমালি স্ক্যানের জন্য হচ্ছে আলাদা কোনো প্রস্তুতি নাই। পেশেন্টকে আগে থেকে কাউন্সেলিং করে রাখতে হয়। কারণ অনেক পেশেন্ট হচ্ছে মানে যেহেতু অ্যানোমালি স্ক্যানটা এখনও খুব ওয়াইডলি ইউজড টার্ম না আমাদের দেশের কনটেক্সটে, এখানে একটা ফিনান্সিয়াল প্রিপারেশন লাগে। এটার জন্য পেশেন্টকে আগে থেকে বলে রাখতে হয় যে এটা না জানা থাকলে পেশেন্ট পার্টি অনেক সময় করতে রাজি হয় না, পরে করব এই কথাটা বলে, তখন ওদের টাইমটা পার হয়ে যায়। তাহলে তো এখানে যিনি কনসার্নড প্রসূতিবিদ আছেন, এখানে তো ওনার একটা ভূমিকা আছে। উনি যেহেতু রুগীটাকে রেগুলার ফলো আপে দেখছেন, তাহলে ওনাকেই ইনফর্ম করতে হবে যে আপনি অবশ্যই 21 সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেডি করে রাখবেন, যেন আপনি আপনার সোনোলজিস্টের কাছে যেয়ে এই অ্যানোমেলি স্ক্যানটা করে আসতে পারেন। আচ্ছা, এই অ্যানোমেলি স্ক্যান করতে সাধারণত কীরকম সময় আপনাদেরকে একটা রুগীকে দিতে হয়? অন্তত 30 মিনিট সময় দিতে হয়। মানে 30 মিনিটের কমে একটা বাচ্চার ডিটেইলড স্ট্রাকচার দেখা যায় না। তো অ্যানোমেলি স্ক্যান আর 4D স্ক্যান, এই যে 4D স্ক্যান কিন্তু একটা ক্রেজ সবার মধ্যে, যে আমি একটা 4D স্ক্যান করব। তো এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, বা দুটার মধ্যে কোনটা বেনিফিশিয়ারি? আমার টাকা আছে, আমার শুধু একটাই করা যাবে, তাহলে আমি কোনটা করব? অ্যানোমালি স্ক্যান করবে। এখন 4D স্ক্যান ব্যাপারে যেহেতু আপনি মানে কথাটা বললেন, আমি একটু বলি। সেটা হচ্ছে 4D স্ক্যান কিন্তু রুটিন মানে কোনো স্ক্যান না। আচ্ছা। আর 4D স্ক্যানটা তো 21 সপ্তাহে করা যাবে না। এটা সাধারণত আমরা 26 উইকের পরে করি, 32 উইক্সের ভেতরে করি। 32 উইক্সের পরে আবার করা হয় না, কারণ 4D স্ক্যানের মধ্যে তো আমরা ডিটেল দেখি। মানে আমাদের কাজ হচ্ছে ডিটেল, ধরেন কারো অ্যানোমালি আছে সেটা ডিটেলস দেখা যায়। যেমন ধরেন ক্লেফট লিপস অ্যান্ড প্যালেটস, এটা ক্লেফট লিপ মানে হচ্ছে মানে যেখানে ঠোঁট কাটা যেটাকে বলে, আর ক্লেফট প্যালেট মানে তালু কাটা। আচ্ছা। সাধারণত এই বা যদি কোনো বোনসে কোনো ইয়ে থাকে, সেটা অনেক সময় ডিটেলস বোঝা যায় না 2D স্ক্যানে, সেক্ষেত্রে 4D স্ক্যানটা আমরা প্রেফার করি। আর প্যারেন্টসরা যে কারণে 4D স্ক্যানটা প্রেফার করে সেটা হচ্ছে আপনার ওরা বাচ্চার ফেসটা দেখতে চায়। অনেক প্যারেন্টসই এই ফেসটা দেখতে চায়, এবং পরবর্তীতে দেখা যায় যে বাচ্চার অ্যালবামের প্রথম ছবিটাই ওটা রাখে। তো যার জন্য আমরা এটা 27 উইকস থেকে হচ্ছে আপনার বলি করতে, কারণ 27 উইকসের আগে মানে বাক্কাল ফ্যাট মানে মুখের মধ্যে যে চর্বি, হ্যাঁ এই জিনিসটা আসলে তৈরি হয় না। তো তার আগে দেখলে মানে একটা মানে হরর ইমেজ দেখবে আর কি। যার জন্য আমরা দেখাই না আগে। 26 সপ্তাহের পরে সাধারণত দেখাই, 32 সপ্তাহের ভিতর। আর 32-এর পরে আসলে বাচ্চাটা তো একদম পেলভিসের দিকে মানে নিচের দিকে চলে আসে, তখন মুভমেন্ট কম থাকে, তখন ফেসের স্পষ্ট ছবি দেখা যায় না। আচ্ছা, সেই জন্য 27 থেকে 32-এর ভিতর ইফ মানে তারা যদি চায় সেই ক্ষেত্রে তারা 4D স্ক্যানিং করতে পারে। আমরা রুটিনলি বলি না এটা করতে।
তাহলে তো আপনার কাছ থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে ইনফরমেশন আমরা পেলাম যে অ্যানোমেলি স্ক্যানটা অনেক 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 বেশি জরুরি। আমার যদি টাকা থাকে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমি একটা 4D স্ক্যান করলাম, কিন্তু 4D স্ক্যান আসলে আমার তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন নেই। আমার অ্যানোমেলি স্ক্যান করাটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মাকে করতে হবে। এটা আপনি routine, হ্যাঁ। বাচ্চার মুভমেন্টের কথা বললেন, তো বাচ্চার মুভমেন্ট আসলে কখন থেকে আপনারা আলট্রাসোনোগ্রামে দেখেন যে বাচ্চাটা নড়ছে? আমরা তো মানে যদি একদম প্রাইমারি কথা বলি, বাচ্চাকে আমরা 12 সপ্তাহ থেকেই দেখি বাচ্চাটা মুভ করতেছে, সেটা মা মানে ফিল প্রায় করে 3 না। মাস। হ্যাঁ, মানে সেকেন্ড ট্রাইমেস্টার যখন শুরু হয় আর কি, তখন থেকেই আমরা দেখি যে বাচ্চাটা নড়ছে। এটা মা ফিল করে না, মা ফিল করে 16 সপ্তাহে এসে, সেটাকে কুইকেনিং বলা হয়। আচ্ছা, মানে আপনারা দেখছেন 12 সপ্তাহ থেকে, কিন্তু একজন মা ফিল করবেন প্রায় 16 সপ্তাহ, মানে মানে 4 4 মাস, মাস হ্যাঁ। পার করে দিয়ে। হ্যাঁ, কিন্তু যারা প্রথম মা তারা আচ্ছা। কিন্তু কুইকেনিং আরো দেরিতে বুঝে। আচ্ছা, ওনারা বোঝেন কিরকম সময়? দেখা যায় অনেকে 22 উইকসে বলে মানে যে 5 বুঝেছে। মাস পার করে দিয়ে হ্যাঁ, বোঝে। বুঝে, হ্যাঁ। আচ্ছা, কোনো মা যদি এসে বলেন যে আমি বাচ্চা নড়াচড়া কম পাচ্ছি, ধরেন উনি 8 মাসের প্রেগনেন্ট বা 7.5 মাসের প্রেগনেন্ট, তখন গাইনোকোলজিস্ট লিখে দেন যে আলট্রাসোনোগ্রাম ফর বায়োফিজিক্যাল প্রোফাইল। তো আপনি যদি আমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে বলতেন যে এটা কি? বায়োফিজিক্যাল প্রোফাইল মূলত হচ্ছে, এখানে কয়েকটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলোর মধ্যে স্কোরিং আছে আর কি। এই একটা আপনার স্কোরিং দিয়ে আমরা দেখি যে আসলে বাচ্চাটা কী অবস্থায় আছে। প্রথমত বায়োফিজিক্যাল প্রোফাইলের আগে আমরা বাচ্চার পজিশনটা দেখে নিই, কারণ বাচ্চা যদি অনেক সময় ব্রিজ পজিশনে থাকে, Bridge মা মানে? মানে ব্রিজ পজিশন মানে মাথাটা উপরে থাকবে, মানে নর্মাল পজিশন যেটা সেটা হচ্ছে সেফালিক পজিশন। আচ্ছা সেফালিক পজিশনে মাথা থাকে নিচে। আচ্ছা, সেফালিক পজিশনে মাথা নিচে থাকবে। হ্যাঁ, তো বাচ্চা ব্রিজ পজিশনে থাকলে মায়েরা মানে নড়াচড়াটা এত ভালো বুঝতে পারে না। তার মানে আমাদের সহজ ভাষায় আমরা যেটা বুঝি যে উল্টা বাচ্চা। উল্টা বাচ্চা, মানে উল্টা উল্টা বাচ্চা থাকলে মা নড়াচড়া কম বুঝতে কম পারবে। বুঝে, হ্যাঁ। আচ্ছা তো অনেক সময় থাকে যে বাচ্চার মুভমেন্ট টাইমিংটা এমন থাকে যে হচ্ছে মা আসলে যখন দেখা যাচ্ছে ঘুমাইতেছে তখন বাচ্চা নড়তেছে বা ওই রকম কিছু, তো তা বাচ্চা বুঝতে পারে না। আমরা তখন বলি যে আপনি বাম কাতে শুয়ে থাকেন, অনেক সময় ট্যাঙ্গি সুগারি কিছু খাবার খাইতে বলি। ট্যাঙ্গি সুগারি মানে হচ্ছে ধরেন কমলার রস মিশিয়ে এটা ধরেন খাইলো, অনেক সময় দেখা যায় ওটা খাইলে একটু চিনি জাতীয় খাবার। হ্যাঁ হ্যাঁ, ওইটা খেলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা নড়তেছে। তো তারপরে যখন বলে যে না নড়তেছে না, বা একদিনে যদি এরকম বলে 10 বার নড়ে নাই, তখন আমরা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইলটা করি। তার মানে একটা বাচ্চা যদি দিনে 10 বার না নড়ে, তখন আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করতে অ্যাডভাইস করি। হ্যাঁ, তো বায়োফিজিক্যাল প্রোফাইলে আপনার হচ্ছে নন স্ট্রেস টেস্ট আছে, সেটা সাধারণত আমরা করি না, আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই দেখি। আলট্রাসোনোগ্রাফিতে আপনি কি দেখবেন যে বাচ্চার রেসপিরেশন, মানে বাচ্চা মানে শ্বাস কতক্ষণ নিচ্ছে। আপনার হচ্ছে যখন আমরা দেখি সেই সময় অ্যাটলিস্ট একটা এপিসোড, মানে একবার শ্বাস নিয়ে অথবা 30 সেকেন্ডে শ্বাস নিচ্ছে কিনা সেটা দেখা হয়। শ্বাস নেওয়া মানে বাচ্চা হ্যাঁ, বাচ্চার রেসপিরেশন এটা বোঝা যায়, বাচ্চা শ্বাস ছাড়ছে, এটা আলট্রাসোনোগ্রামে বোঝা যায়। আচ্ছা, এইটা। তারপরে দেখা হয় ফিটাল হার্ট রেট কতটুকু আছে। আমরা সাধারণত মানে একটা নর্মাল রেঞ্জ ধরে রেখেছি বাচ্চার হার্ট রেট 120 থেকে 160। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা সোনোগ্রাফিক্যালি 120-এর থেকে কম 115 অথবা 170 পর্যন্ত অ্যাকসেপ্ট করি, কারণ মাটা স্ট্রেসের মধ্যে থাকে যখন সে জানতে পারে যে বাচ্চা করতেছে না। তো আমরা হচ্ছে তখন বাচ্চার হার্ট রেটটাকে কাউন্ট করি। এটা যদি রেঞ্জের মধ্যে থাকে তাহলে তো 2, মানে আপনার যে স্কোরিংগুলো আমরা করতেছি, যে রেসপিরেশন মানে শ্বাস, তারপরে হচ্ছে হার্ট রেট, মানে প্রত্যেকটার স্কোর হচ্ছে 2। ও আচ্ছা, তার মানে একটা বাচ্চা যদি শ্বাস নেয়, শ্বাস ছাড়ে, আপনি তাকে 2 পয়েন্ট দিব। আবার একই সাথে যখন তার হার্ট বিট আপনি মাপছেন, হার্ট রেট মাপছেন, সেটা নরমাল যদি রেঞ্জে থাকে, নর্মাল রেঞ্জ মানে আপনার 115 থেকে 170-এর মধ্যে থাকে, তখনও আপনি তাকে 2 পয়েন্ট দিচ্ছি। তারপরে থাকবে হচ্ছে ফিটাল মুভমেন্ট। ফিটাল মুভমেন্ট আবার 2 ধরনের, মানে টোটাল বডিটা যে সে মুভ করতেছে কিনা, আর তার লিম্বসগুলা মানে হাত পাগুলো তার মুভ করতেছে কিনা। যদি হচ্ছে আমার মানে স্ক্যানিং টাইমের মধ্যে সে 2 বার মুভ করে, স্ক্যানিং টাইম মানে আপনার দেখার সময়, হ্যাঁ, ওই সময়টার মধ্যে যদি সে 2 বার মুভ করে, সেই ক্ষেত্রে আমরা তাকে 2 পয়েন্ট দিই। আচ্ছা, ঠিক আছে, এই হলো তার 6 পয়েন্ট। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে ফিটাল টোন। আচ্ছা, ফিটাল টোন মানে হচ্ছে আপনার যে ফিটাল টোটাল বডিটা আপনার হচ্ছে এক্সটেন্ড করতেছে কিনা বা ফ্লেক্স করতেছে কিনা। হ্যাঁ, এক্সটেন্ড ফ্লেক্স মানে হচ্ছে ছড়াচ্ছে কিনা অথবা গুটাচ্ছে কিনা। আচ্ছা, মানে বাচ্চাটা নড়ছে কিনা, মানে হাতটা ছেড়ে দিলে মানে বডিটা, পুরো বডিটা, আচ্ছা পুরো বডিটা সে একবার ভাঙবে, আবার পুরো বডিটা সে একবার ছেড়ে দিবে।
আচ্ছা, এটা যদি করে তাহলে তার 2 পয়েন্ট। তাহলে তার টোটাল হলো 8 পয়েন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা দেখি অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। আচ্ছা, অ্যামনিওটিক এটা কি ফ্লুইড জিনিস? এটা হচ্ছে বলে যে বাচ্চা ইয়ের সময় মানে যে গর্ভে যে পানিটা থাকে, বলে যে হ্যাঁ। জ্বরের ভিতর যে পানিটা, হ্যাঁ, সেই পানিটার একটা ইন্ডেক্স আমরা নেই, সেটা হচ্ছে 8 to 24 সেন্টিমিটার হচ্ছে সেই normal। পানিটা আপনারা মাপেন? আচ্ছা সেই পানিটা মেপে যদি নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তখন তাহলে হবে 2। আচ্ছা, তাহলে এই হলো 10 পয়েন্ট। হ্যাঁ, এই হলো 10 পয়েন্ট। 10 পয়েন্টের মধ্যে 8 to 10 যদি স্কোর থাকে, ওই স্কোর প্রতিটার হয় আপনার যদি মানে আমাদের রেঞ্জের মধ্যে পড়ে তাহলে 2, আর না পড়লে 0। এখানে 1 দেওয়ার না, কোনো 1 সুযোগ দেওয়ার নেই। কোনো সুযোগ নেই। আচ্ছা, তো এখন যদি কারোর স্কোর 8 to 10 হয়, সেই ক্ষেত্রে সে বাচ্চাটা নর্মাল। যদি 6 আসে, মানে 8-এর নিচে আসে, তাহলে তাকে ফলো আপে আসতে হবে আবার। কতদিন পরে? 2 সপ্তাহ পরে আবার ফলো আপে আসবে। আচ্ছা, হ্যাঁ, আর যদি হচ্ছে 6-এর নিচে থাকে তাহলে দিস ইজ পটেনশিয়ালি ডেঞ্জারাস, বাচ্চার কোনো ধরনের সমস্যা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করবে গাইনোকোলজিস্ট। আচ্ছা, মানে হচ্ছে মানে আরো সিটিজি করতে পারে, বা মানে তখন এটা তার আরো gynecologist। অন্যান্য হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ, লাগবে এবং তাকে অবশ্যই যদি স্কোর কম থাকে হ্যাঁ। তাহলে কিন্তু তাকে অবশ্যই গাইনোকোলজিস্টের Gynecologist। শরণাপন্ন হতে হবে এবং সেই অনুযায়ী তাকে কিন্তু ফার্দার ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে আপু একটা গর্ভের শিশু দিনে দিনে বেড়ে উঠছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সে বাড়ছে? মানে আমাদের শুরুটা কি দিয়ে হবে? একদম শুরুতে আমরা কি দেখতে পারবো? ধরেন 1 মাস, বা আমাদের গাইনোকোলজিস্টরা হিসাব করেন বাই উইকস, একটা 4 থেকে 6 উইকস যখন একজন গাইনোকোলজিস্ট আপনার কাছে পাঠাবেন, তখন আসলে আপনি কি দেখবেন? 4 to 6 উইকসের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে যে, আমি তো প্রথমে বললাম যে ডেট স্ক্যান, যেটা ডেটিং স্ক্যান, সেইখানে আমরা দেখি হচ্ছে যে স্যাক, প্রথমে তো একটা স্যাক মানে একটা মানে একটা থলি। ঘর, একটা থলি। হ্যাঁ, সেই থলিটা হচ্ছে ইউট্রাস মানে জরায়ুতে জায়গা মতো এসেছে কি না। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে আমরা দেখি যে থলি 6 উইকস হওয়ার পরে ইয়ক স্যাক নামে একটা জিনিস আছে, জেস্টেশনাল স্যাকের ভিতর ইয়ক স্যাক মানে আসে। ওই থলিটার ভিতরে আবার একটা ছোট ছোট থলি থলি আসবে। আসে, হ্যাঁ। এই থলিটার কাজ কি? এই থলিটা আসলেই তো আপনি বুঝবেন যে এটার মধ্যে হচ্ছে ভ্রূণটা আসবে। আচ্ছা, মানে আমার শুধু বাইরের থলিটা আসলে হবে না, আমার এই ভিতরের থলিটাও আসতে হবে। হ্যাঁ। কারো যদি ভিতরের থলি আসে তাহলে আমি আশাবাদী যে এখন ভ্রূণ আসবে। হ্যাঁ, এখানেও আপনার মানে ব্যাপার আছে, শুধু থলি আসলেই হবে না। ওই যে ইয়ক স্যাক বা ছোট থলি যেটা, সেটার সাইজও দেখতে হবে। সেটা বড় হয়ে গেলে আপনার একটা রেশিও আছে, জেস্টেশনাল স্যাক আর ইয়ক স্যাকের একটা রেশিও আছে। যদি ওটা বেশি বড় হয়ে যায় তাহলে আপনি মানে প্রথমে বুঝতে পারবেন যে এটার আউটকাম খারাপ, মানে এটা হয়তো টিকবে না, মিসড অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা অনেক সময় এত ছোট থাকে বা ক্যালসিফাইড হয়ে যায়, মানে সাদা হয়ে যায় থলিটা। তো সেই ক্ষেত্রেও বুঝে যাবে যে না, আসলে এটা একটা সাকসেসফুল প্রেগনেন্সি হবে না হয়তো। আচ্ছা, এটার উপযোগিতা হচ্ছে এটা। আর তারপরে 6 উইকসের পরে অনেক সময় আপনার ফিটাল পোল, যেটা মানে প্রথম মানে ভ্রূণটা আসছে, এটা বোঝা যায়। এখন তো আমাদের কাছে আসলে অ্যাবডোমিনাল স্ক্যানের পাশাপাশি আমরা ভ্যাজাইনাল স্ক্যান করি। আচ্ছা, অনেক সময় মানে যাদের জন্য আসলে খুব হাই রিস্ক প্রেগনেন্সি থাকে কিংবা অনেক ভ্যালুয়েবল প্রেগনেন্সি, দেখা গেল যে আগে অনেকগুলো মিসড অ্যাবর্শন হয়েছে, তারা টিভিএস এর মাধ্যমে প্রথমে গাইনোকোলজিস্ট অ্যাডভাইস করেন যে টিভিএস মানে হচ্ছে যে ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি, মানে আমরা সেটা ভ্যাজাইনালি আপনার মানে হচ্ছে মানে একজন মা বা একজন নারীর যোনিপথ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, আমরা এই পরীক্ষাটা করা হয়। পরীক্ষাটা করব। জি। তা আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে একজন গর্ভবতী মার যোনিপথ দিয়ে যদি আমরা আলট্রাসোনোগ্রাম করি তাহলে গর্ভপাত হয়ে যাবে। না না, এটা একদমই হচ্ছে একটা ভুল ধারণা। আপনার হচ্ছে সেটা থেকে কোনোই মানে চান্স থাকে না, কারণ আমার প্রোবটা তো সার্ভিক্স মানে জাস্ট হচ্ছে যোনি থেকে সার্ভিক্স পর্যন্ত যায়, এর চেয়ে বেশি পর্যন্ত তো আমি এটাকে তাহলে নিই না। এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে একটা জিনিস খুবই খুবই ভালোভাবে আমাদের দর্শক জানতে পারলেন, বুঝতে পারলেন যে যোনিপথের মাধ্যমে যেই আলট্রাসোনোগ্রামটা করা হয় সেটার প্রয়োজন আছে বিধায় আপনাকে গাইনোকোলজিস্ট দিচ্ছেন, এবং একজন সোনোলজিস্ট অত্যন্ত দক্ষভাবে কাজটা করেন এবং এটাতে কোনোভাবে গর্ভপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি মানে যখন আমি এটা বলি, ইভেন যখন ব্লিডিং অবস্থায় থাকে, মানে যখন রক্তক্ষরণ হচ্ছে তখনও যদি মানে আপনি করেন, মানে অনেক সময় অনেকে মনে করে যে রক্তক্ষরণ হচ্ছে এটা করা যাবে না, কিন্তু রক্তক্ষরণ অবস্থায়ও টিভিএস করা যায়। তাহলে তো এটা আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ব্লিডিং অবস্থায়ও টিভিএস করলে মানে যোনিপথে আলট্রাসোনোগ্রাম করলে অত্যন্ত কোনো অসুবিধাও হবে না এবং আপনি ইনফরমেশনটা খুবই খুবই ভালো পাবেন। হ্যাঁ, আপনি ধরেন
এর জন্য অনেক সময় হচ্ছে অ্যাবডোমিনাল স্ক্যানে মানে পেটের মানে উপর পেটের দিয়ে উপর দিয়ে যে পরীক্ষাটা করে সেটাতে অনেক সময় আপনি ভালোভাবে দেখতে পান না, রেজোলিউশন খারাপ হয় ছবির। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভ্যাজিনালি দিলে আপনার হচ্ছে অনেক যোনিপথে যখন ক্লিয়ার দেই, তখন থাকে আর কি, ছবিটা খুব- অনেক পরিষ্কার দেখা যায়, ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এটার উপযোগিতা অনেক বেশি আর্লি ট্রাইমেস্টার মানে প্রথম মানে ট্রাইমেস্টারে। প্রথম 2-8 সপ্তাহ পর্যন্ত অন্তত আমরা বলতে হ্যাঁ। পারি যে যোনিপথের আলট্রাসোনোগ্রামকে আমরা ভালো বলছি। হ্যাঁ, এবং আমার যদি চয়েস থাকে যে আমি কোনটা নিব, তাহলে আমি অবশ্যই যোনিপথের মানে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি উইল বি মাই ফার্স্ট চয়েস। আচ্ছা, এরপরে কিভাবে আমরা বুঝবো যে বাচ্চাটা বেড়ে উঠছে এই ফিটাল পোলের পরে? ফিটাল পোলটা আস্তে আস্তে বড় হবে, তার মধ্যে হার্টবিট আসবে। তো হচ্ছে আপনি ওইটা দেখতে পারবেন, হার্টবিট তো বোঝা যায়। আচ্ছা, কিভাবে বোঝা যাবে হার্টবিটের? কি হার্টবিটটা- কোনো মানে শব্দ হবে বা কিছু এটা হবে? আমরা হ্যাঁ, ডপলারের মাধ্যমে সেটা শব্দ শোনা যায়, কিন্তু আমরা পেশেন্ট actually- শুনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পেশেন্টও শুনতে পারবে, কিন্তু আমরা 12 উইকস পর্যন্ত ডপলারটা খুবই মিনিমাল ডপলার ইউজ করি, যাতে মানে একদম যে আমি কনফিউজড যে বাচ্চাটা কি অ্যালাইভ আছে, আচ্ছা, এইটা বুঝতে যদি আমরা কনফিউজড হই যে অনেক সময় মানে আসলে ওই যে ইয়েটা দেখা যাচ্ছে এটা কি ইউট্রাইন সাফলিং এর জন্য হচ্ছে, মানে জরায়ুর কোনো ব্লাড ভেসেলের জন্য আসতেছে আচ্ছা। নাকি বাচ্চার হার্টবিট, আচ্ছা, এটা বুঝতে অনেক সময় কনফিউশন লাগে, তখন আমরা ডপলারটা ইউজ করি। আদারওয়াইজ 12 সপ্তাহের ভিতর আমরা ডপলার ইউজ করে হার্টবিট শোনাই না। আমরা আলট্রাসোনোগ্রাফির কিছু মোড আছে, বি মোড আচ্ছা, মানে যেখানে আপনি শুধু ছবিটা নেবেন, আচ্ছা, এম মোড যেখানে আপনি বাচ্চার হার্টবিট বা যে কোনো ভাস্কুলার কোনো বিট আপনি নেবেন, এম মোডে আমরা বাচ্চার হার্টবিট নিই আর আচ্ছা। কি। তো ওটা কি রুগী যখন আলট্রাসোনোগ্রাম করবেন উনি কি শুনতে পারবেন? এম মোডে তো শুনতে পাবেন না, কিন্তু যদি আমরা সিডাব্লিউ মানে কন্টিনিউয়াস ওয়েভ ডপলার মোডে যদি দিই তাহলে মা সেটা শুনতে পারবে। আমরা এটা সাধারণত 12 উইকসের মধ্যে শুনাই না। 12 উইকসের পরে কি হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ রুগীকে? হ্যাঁ, এটা শোনাই 12 উইকসের পরে আমরা এটা শোনাই। হ্যাঁ। যখন মা বলে যে আমি বাচ্চার হার্টবিট শুনতে চাই, শোনাই। মানে এটা আসলে ধরেন 2 সেকেন্ডের জন্য যদি আমি দিই, আমার কথা হচ্ছে যে মানে আমি দেখতেছি বাচ্চাটা অ্যালাইভ, হ্যাঁ। আমার মাকে এটা বলে দিলেই হয়েছে। আমি তাকে কাউন্সেলিং করি, আর কোনো মা বাচ্চার ক্ষতি করে বাচ্চার হার্ট সাউন্ড শুনতে চাইবে না। আচ্ছা, আচ্ছা, তো সেই জন্য তারা এটা মানে কাউন্সেলিং করাটা খুব একটা কঠিন না। আচ্ছা, আর ওই যারা অনেক সময় খুব বেশি করে যে না আমার শুনতে হবে, হ্যাঁ। আমি ব্যক্তিগতভাবে শোনাই না, আমি বলি যে 12 সপ্তাহের সময় শোনাবো। আচ্ছা। একটা গর্ভের শিশু মানে ঠিক মানুষের রূপটা কখন ধারণ করবে? কবে থেকে সে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করতে থাকবে? এমব্রায়োলজিক্যালি আমরা আসলে মানে পড়ি যে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস শুরু হয় 8th উইকে। আচ্ছা, হ্যাঁ, 8th উইক থেকে একটা ছোট পুতুলের মতো দেখা যায়। আচ্ছা। তো যখন হচ্ছে এন্টি স্ক্যানিং এর জন্য আসে, হ্যাঁ, মানে ওই যে আপনার নিউকাল ট্রান্সলুসেন্সি মানে ওই নেজাল যে বোন, ঘাড়ের হ্যাঁ পিছনে হ্যাঁ যে, হ্যাঁ, হ্যাঁ। ওই সময়টাতেই মানুষের আকৃতি দেখা যায় 12 উইকসে। মানে মানে 12 উইকস মানে তো খুবই 12 সপ্তাহ, আর্লি। হ্যাঁ, খুবই early। মানে তখন থেকে সে একটা হ্যাঁ, মানুষের মানুষের বোঝা আকৃতি যায়। ধারণ করে। হ্যাঁ। তখন কি তার হাত পা? হ্যাঁ, হাত দেখা যায়, পা দিয়ে কিক দিচ্ছে সেটা দেখা আচ্ছা, যায়। আচ্ছা। তারপর আস্তে আস্তে সেগুলো আরো, এটা কি স্ক্রিনে বোঝা যায়? হ্যাঁ, স্ক্রিনে বোঝা এটা যায়। কি চাইলে মা দেখতে পারবেন? হ্যাঁ, মা চাইলে মা দেখতে পারবেন। আচ্ছা। আমরা দেখাই, যখন মায়েদেরকে দেখাই, মানে অনেক সময় অনেক মায়েরা থাকে খুবই আপসেট, যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ রিপিটেড অ্যাবর্শন থাকে, মানে আচ্ছা। অনেকগুলো অ্যাবর্শন, মানে আগে গর্ভপাতের হিস্ট্রি হ্যাঁ, আছে। ওরা তো দেখতে চাই যে আমার বাচ্চা কি আসলে নড়তেছে, হ্যাঁ। আমার বাচ্চার কি হার্টবিট আছে, ওনার তো দেখতে মনে চাই। সবসময় একটা ভয় থাকে। তো সেই জন্য আমরা তখন স্ক্রিনটা তাদেরকে দেখিয়ে দিই যে বাচ্চা ভালো আছে, এই আর কি। তো এই 12 সপ্তাহের পরে বাচ্চাটা বাড়লো কিনা এটা আপনারা কিভাবে মানে বলেন গ্রোথ কিভাবে? স্ক্যান, আচ্ছা, গ্রোথ স্ক্যান, এটা তো আপনার হচ্ছে ওই যে মানে আমি বলি তাহলে একটা কথা, আপনার একটা প্রেগনেন্সির সময় মানে রুটিনলি আমরা 4টা স্ক্যান করি। আচ্ছা। 4টা স্ক্যান, একটা হচ্ছে ওই যে ডেটিং স্ক্যান প্রথম, মানে একদম হ্যাঁ প্রথমে, তার ডেট বোঝার জন্য। হ্যাঁ ডেট বোঝার জন্য। তারপরে হচ্ছে আপনার ওই যেটা এন্টি স্ক্যান 11 থেকে 13 সপ্তাহ, এটা ঘাড়ের একটা, পিছনে, হ্যাঁ। আরেকটা স্ক্যান করি হচ্ছে আমরা ওই অ্যানোমালি স্ক্যান 18 থেকে 22-এর ভিতর। তারপর আরেকটা হচ্ছে আপনার লাস্টে 28 সপ্তাহ থেকে গ্রোথ স্ক্যান করা হয় আর কি। এটা হচ্ছে রুটিন স্ক্যান। তারপরে আরেকটা স্ক্যান আমরা করি যারা হাই রিস্ক প্রেগনেন্সি তাদের জন্য, সেটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, সেটা হচ্ছে একটা কালার ডপলার স্ক্যান। আচ্ছা, আপনি আপু আমাদেরকে যদি একটু গ্রোথ স্ক্যানটা কি, এখানে আপনি কি দেখছেন, কিভাবে দেখছেন, সেটা যদি একটু ডিটেলস আমাদের সাথে একটু শেয়ার করতেন। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ফিটাল বায়োমেট্রি দেখি। আচ্ছা, ফিটাল বায়োমেট্রি মানে তার হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আচ্ছা, এগুলোর মধ্যে কিছু জিনিস সোনোগ্রাফিক্যালি বেছে নেওয়া হয় বাচ্চার গ্রোথটা বোঝার জন্য। একটা হচ্ছে ফিটাল হেড, আচ্ছা, বাচ্চার মাথা। বাচ্চার মাথায় আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে হেড সার্কামফারেন্স, বাচ্চার মাথাটা কি আপনারা মাপেন? হ্যাঁ হেড সার্কামফারেন্স, আরেকটা হচ্ছে বাইপ্যারাইটাল, মানে এটা হচ্ছে প্যারাইটাল বোন, আচ্ছা,
এই বাইপ্যারাইটাল যে ডায়ামিটার, মানে এই প্যারাইটাল বোন থেকে এই এই প্যারাইটাল parietal বোনের যে bone, distance, দূরত্বটা হ্যাঁ, সেটা। এটা আপনারা মাপেন। হ্যাঁ, আর একই সাথে আপনারা head মাপেন circumference, যে পুরা মাথার যে পরিবৃত্তি যেটাকে আমরা বলে থাকি সেটাকে আপনারা মাপেন। আচ্ছা, তারপরে যে থাই বোন যেটা মানে ফিমার, মানে এই উরুর যে যে হাড়, হাড়টা, সেই ফিমোরাল লেংথ সেটা মাপা হয়। হ্যাঁ। আর হচ্ছে দেখা হয় হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, মানে পেটের যেই পরিবৃত্ত সেটাকে দেখা হয়। পেটের পুরা পরিবৃত্তিটা মাপেন। হাতটা মাপা যায় না? হাত মাপা যায়, কিন্তু হাত আমরা অ্যানোমালি স্ক্যানের সময় হিউমেরাল লেংথটা অ্যানোমালিটা এটা রুটিনলি আমরা দেখি না। আচ্ছা, মানে রুটিনলি আমরা দেখি হচ্ছে মাথা, রুটিনলি আমরা দেখি হচ্ছে উরুর হাড়টা, আর এবং হচ্ছে একই সাথে আমরা দেখি পেটের পরিবৃত্তি। হ্যাঁ। এই তিনটা দেখে আপনারা মানে কি বলতে পারেন? এই তিনটা দেখে আমরা বলতে পারি যে বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা। আপনার আপ টু 28 উইকস আমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেই মাথার যেই ব্যাপারটা। আচ্ছা, আর তারপর থেকে 32 উইকসের পর থেকে মানে মাথার গ্রোথ আর যাই হোক, আমরা ফিমোরাল লেংথটার সাথে যেই মানে একটা মানে মেশিনটা এভাবে সেট আপ থাকে, আপনার হচ্ছে যে গ্রোথ অনুযায়ী একটা তার উইক আসে। মানে ধরেন যে এত সপ্তাহের গ্রোথ হয়েছে, মানে একটা মাপ মানে আসে। ধরেন সে যদি 1300 গ্রাম হয় তাহলে তার একটা উইক আসে যে 26 সপ্তাহ। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা মাপ আসে। তো সেটা আমরা হচ্ছে 28 সপ্তাহ পর্যন্ত, ওই যে প্রথমে একটা ডেটিং স্ক্যান নিলাম, আমি তো জানতেছি যে তার মানে কতটা হিসাব করতেছি যে তার এটা আসলে এত সপ্তাহ এখন। তো সেটার সঙ্গে আমরা মিলায় দেখি যে আসলে মিললো কিনা, মানে মাথার গ্রোথ ঠিক আছে কিনা। তো মাথার গ্রোথের আবার দুই রকম হতে পারে। মাথা অনেক সময় আপনার দেখা যায় চ্যাপ্টা মাথা হয়ে যেতে পারে বা লম্বাটে মাথা হয়ে যেতে পারে, যেটাকে ওই যে আপনার মেডিকেল টার্মে আমরা ডলিকোসেফালিক অথবা ব্র্যাকাইসেফালিক বলি। এগুলো নর্মাল না? এগুলো মানে নর্মাল ভেরিয়েন্টই, কিন্তু এটা দিয়ে আপনি অনেক সময় হবে কি, যখন দেখবেন ডলিকোসেফালিক ফিটাস থাকবে মানে ভ্রূণটা যখন মানে মাথাটা লম্বা, সেই ক্ষেত্রে ভ্রূণের পায়ের মাপটা আমরা মানে মূলত নেই, আর হেড সার্কামফারেন্সটা তখন বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ডলিকোসেফালিক হইলে তার বাইপ্যারাইটাল ডায়ামিটারটা কম আসবে, মানে দুটা হাড্ডির যে দূরত্বটা এটা কম আসবে, মানে লম্বা হয়ে যাবে আর কি। আবার ব্র্যাকাইসেফালিক হইলেও সেই ক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে ইয়ার দূরত্ব বেড়ে যাবে, তখন আপনার যত সপ্তাহ তার চেয়ে বেশি দেখা যাবে। আচ্ছা, তাহলে তো সেই ক্ষেত্রে একজন এক্সপার্ট সোনোলজিস্টের ভূমিকা অনেক। আমি মাপটা তো একজন সোনোলজিস্ট নিচ্ছেন, তাহলে ওনার মাপ নেওয়ার টেকনিকের উপর কিন্তু কত সপ্তাহ হচ্ছে এটা ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা শিশু যখন বেড়ে ওঠে সবারই কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে আমার আসলে কি বাচ্চা হবে বা লিঙ্গ, তো এটা কোন সময় দেখা যায়? আসলে একাডেমিক্যালি যদি বলতে হয়, অ্যানোমালি স্ক্যানের সময় হচ্ছে ফিটাল জেন্ডার হচ্ছে বোঝা যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন 21-22 সপ্তাহ থেকে বোঝা যায় যে একটা বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে, মানে 5 মাসের সময় মোটামুটি বোঝা যায়। হ্যাঁ, মানে আমরা ওই স্ক্যানিংয়ে হচ্ছে দেখি আর কি। আগের স্ক্যানিংয়ে মানে যদি কেউ 15-16তে আইসা করে স্ক্যান, তখন বোঝা যাবে না তা না, কিন্তু মানে যেহেতু আমরা রুটিন করে রেখেছি 18 থেকে 22-এর ভিতরে একটা, তো ওই সময়ে বোঝা যায় আর কি। নির্দিষ্টভাবে একদম সুস্পষ্টভাবে বোঝা যায় হচ্ছে 21 থেকে 22 সপ্তাহে। তো এখন আসলে আমাদের সামাজিক মানে পারিপার্শ্বিক অবস্থাটা এমন যে রুগীরা এই ব্যাপারে খুবই মানে আগ্রহ থাকে যে আমার কি বাচ্চা হবে। তো এটা আমরা যেহেতু মোটামুটি এখন সবাই জানি যে কি বাচ্চা হবে এটা আইন হয়েছে যে বলা যাবে না, সেক্ষেত্রে আপনারা যখন সোনোগ্রাম করেন আপনারা কি কোনো অসুবিধার মধ্যে পড়েন? হ্যাঁ, এটা আসলে আমি তো একটা যেহেতু পেরিফেরাল শহরে থাকি, এটা আমার জন্য একটা প্রধান চ্যালেঞ্জ পেশেন্টকে বোঝানো। এখানে আমি একটু বলি যে আমার অ্যাকচুয়ালি কোন ধরনের কোয়েশ্চেন্স করতে হয়। আমি হচ্ছে বলি যে আমার ওইখানে সফটওয়্যার নাই জেন্ডার দেখার। আচ্ছা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু বলি যে সফটওয়্যার নাই। যে মানে যখন থেকে আইন চালু হয়েছে তখন থেকে আমি সফটওয়্যার উঠিয়ে দিয়েছি। আচ্ছা, এটা একটা খুবই সুন্দর বুদ্ধি। আমাদের ডাক্তাররা যারা দেখছেন, যারা সোনোলজিস্টরা দেখছেন, আপনাদের এই এতটুকু টিপস নিশ্চয়ই কাজে লাগবে, কারণ কোনো সোনোলজিস্ট চান না এটা ডিসক্লোজ করতে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে মানে ওরা এমন কথা বলবে, এসে বলে যে মানে গ্রামের লোকজন আর কি, যে ম্যাডাম আমার শ্বশুর মারা যাবে এরকম অসুস্থ, উনি জেনে যেতে চান যে কি বাচ্চা হবে, এই ধরনের কোয়েশ্চেন। আর এটার উত্তর আমরা দিতে পারি, কিন্তু একটা কথার উত্তর আমি আসলে দিতে পারি না। মানে আয়সা বলবে যে ম্যাডাম আমার তো আসলে বাচ্চার আকিকা দিতে হবে, আমার একটা প্রিপারেশনের বিষয় আছে। এখন যদি মেয়ে হয় তাহলে একরকম প্রিপারেশন, ছেলে হয় আরেক রকম প্রিপারেশন। তো এইগুলাকে কাটানো আমাদের জন্য আসলে খুব কষ্টকর হয়ে যায়। মানে পেশেন্টদেরকে আমরা বুঝাইতে পারি না, বুঝাইতে ব্যর্থ হই।
তো অনেক সময় দেখা যায় বাধ্য হয়ে অনেককে বলতে হয়। আবার অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে, এই ম্যাডাম বলছেন না মানে উনি হয়তো বা দেখতেই পারেন না, জানেন না, সোনোগ্রাফি কম জানেন। তো এটার জন্য অনেক সোনোলজিস্ট যারা আছেন তারা এটা বলতে বাধ্য হয়, আমি বলবো। কারণ এটা আসলে বলার জন্য মানে কেউই না আর কি, বসে থাকে না যে জেন্ডারটা জানাই দিবে। আমি লাস্ট পদক্ষেপ হিসেবে এটা নিয়েছি, বলছি আমার মেশিনে সফটওয়্যার নেই। আচ্ছা, এটা তো গেল আমাদের সামাজিক পারস্পরিক যে অবস্থা, কিন্তু একটা গর্ভের শিশুর জেন্ডার দেখাটা আমাদের মেডিকেল সায়েন্স থেকে কতটা গুরুত্বপূর্ণ? যেমন আমরা হাত দেখছি, যেমন আমরা পা দেখছি, যেমন আমরা লিভার দেখছি, সেই ক্ষেত্রে একটা গর্ভের শিশুর লিঙ্গ কমপ্লিটভাবে তৈরি হয়েছে কিনা সেটা জানাটা কতটা গুরুত্বপূর্ণ? সেটা মেডিকেলিও ইম্পর্টেন্স তো অবশ্যই আছে। আপনি তাহলে জানতে পারবেন যে আমরা একটা জিনিস দেখতে পারি যে তার যে জেনিটালিয়াটা এটা অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া কিনা। মানে অ্যাম্বিগুয়াস মানে এই যে আবার সেই ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিসের ভিতর জন্য এটা ছেলেও হলো না, মেয়েও হলো না। হ্যাঁ, এরকম তো হইতে পারে, তাই না? সেটা সেই ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্স আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হাইড্রোসিল নামে ছেলে বাচ্চাদের একটা অসুখ হয়, সেটা কনজেনিটাল, মানে জন্মগতভাবে পেটের থেকে সেটা নিয়ে আসে। হ্যাঁ, তার যে মানে অন্ডকোষের যে থলি সেটার ভিতর পানি জমাকে বলে হাইড্রোসিল। তো সেটা আসলে আছে কিনা সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, তো কোনো ভ্যাজাইনাল সেপ্টাম থাকলে বা ওই যে আপনার ল্যাবিয়াল যে ফোল্ডগুলো থাকে মেয়ে বাচ্চা, সেটার মধ্যে মানে কতটা সেটা ফোলা কিনা এটা বোঝা যায় অনেক সময়। তাহলে তো আমাদের দর্শকের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে আপনারা যদি লিঙ্গ জানতে চান, সেই ক্ষেত্রে ছেলে হলো না মেয়ে হলো, এটার চেয়ে ইম্পর্ট্যান্ট আপনার লিঙ্গ পরিপূর্ণভাবে তৈরি হলো কিনা, এখানে কোনো রোগ আছে কিনা সেটা জানাটা তো অনেক বেশি জরুরি। আমার ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে এটা জানার চাইতে আমার একটা ত্রুটিপূর্ণ ছেলে হলো, এটাতে তো আসলে আমার কোনো বেনিফিট হবে না। আচ্ছা, একই সাথে আমরা জানতে চাচ্ছি যে এই যে আলট্রাসোনোগ্রাম একটা প্রেগনেন্সিতে কতবার করা যাবে বা এটার কোনো ক্ষতি আছে কিনা? হ্যাঁ, এটা আসলে একটা আমি কিন্তু অলরেডি দুইটা উত্তরের মধ্যে এই কথাটা বলে ফেলেছি। তারপরে আমি আবার বলতেছি, যেহেতু এটা প্রশ্ন আকারে এসেছে। এখন আপনার আলট্রাসোনোগ্রাফি যদি আপনি প্রত্যেক দিনও করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ হচ্ছে যে প্রথমে বললাম যে আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু কোনো রেডিয়েশন না, এটা হচ্ছে সাউন্ড। রেডিয়েশন মানে হচ্ছে মানে এই যে এক্সরেতে যে রেডিয়েশন ক্ষতিকর রঞ্জন রশ্মি যেটাকে আমরা বলি, ও রেডিয়েশনটার ক্ষতি থাকে, যার জন্য আমরা সিটি স্ক্যান করতে দিই না, এক্সরে করতে দিই না প্রেগন্যান্সিতে। এখন এক্সরে তো আসলে একটা করা যায়, একটা সর্বোচ্চ। ধরেন একটা প্রেগনেন্ট মা যদি অ্যাক্সিডেন্ট হয় বা মানে পা ভেঙে ফেলে, তখন আমরা একটা এক্সরে পুরো প্রেগন্যান্সিতে অ্যালাউ করি। কিন্তু রেডিয়েশনের জন্য যে বাচ্চার ক্ষতি হবে, মানে টেরাটোজেনেসিস যেটা বলে আর কি, মানে বাচ্চার মানে অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে, তো সেটার জন্য আমরা কিন্তু সিটি স্ক্যান এবং এক্সরে এই দুইটা কিন্তু প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করতে বলি। কিন্তু আলট্রাসোনোগ্রাফি যদি আপনি প্রতিদিনও করেন কোনো সমস্যা নেই, কারণ এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে করা হয়। এমন শব্দ তরঙ্গ, হ্যাঁ, শব্দ তরঙ্গকে ইমেজ আকারে আনা হয়, শব্দ তরঙ্গটা ছবিতে পরিবর্তন হয়ে যাবে। সো আলট্রাসোনোগ্রাফিতে কোনো ক্ষতি নাই। তবে মানে আমার পরামর্শ থাকবে যে আপনি আপনার ইচ্ছা মতো আলট্রাসোনোগ্রাফি করবেন না। আপনি অবশ্যই একজন চিকিৎসকের সুপারভিশনে থেকে আলট্রাসোনোগ্রাফি করবেন এবং রুটিন 4টা আলট্রাসোনোগ্রাফি করবেন। এরপরে পেশেন্টের অনুযায়ী, তার যে ফিজিক্যাল কন্ডিশন সেটা অনুযায়ী, অনেক হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, এমনও প্রয়োজন পড়ে, যেমন ধরেন কোনো মা ডায়াবেটিক, কোনো মা হাইপারটেনসিভ, বা কোনো মার হার্ট ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে আলট্রাসোনোগ্রাফি পাই ওই ধরনের মায়েদের। তার মানে আমাদের দর্শকদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিনই আলট্রাসোনোগ্রাম করতে পারবেন বলেই এই না যে আপনি প্রতিদিন আলট্রাসোনোগ্রাম করবেন। আপনাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং আপনার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, হার্ট ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আপনার গাইনোকোলজিস্টই আপনাকে বারবার আলট্রাসোনোগ্রাম করার উপদেশ দিয়ে দিবেন। একটা সুস্থ বাচ্চার ওজন কীরকম হবে, আপনার আলট্রাসোনোগ্রামে কতটুকু ওজন হলে বলছেন যে এটা একটা ম্যাচিওর বাচ্চা, বা কোন টাইমে আপনারা এটাকে ম্যাচিউরিটি বলছেন? 37 উইকস যখন হয়, এটাকে আমরা টার্ম বলি। মানে ওই সময় বাচ্চা ম্যাচিওর হয়। ওই সময় যদি মানে আমাদের তো অনেক সময় থাকে ইলেকটিভ সিজারিয়ান করা লাগে, অনেক মানে আমরা ইচ্ছা করে সিজার করতে হচ্ছে, কোনো প্রয়োজনে আমার সিজার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে 37 সপ্তাহটা হচ্ছে আমাদের টার্ম হয় আর কি, মানে এই সময় ম্যাচিওর হয়। ওই সময় বাংলাদেশি বাচ্চাদের জন্য আমরা 2.5 কেজি ওয়েট। এই যে আপনি একটা কথা বললেন বাংলাদেশি বাচ্চার জন্য 2.5 কেজি ওয়েট, তাহলে তো এখানে আরেকটা প্রশ্ন আসছে যে
অন্য বাচ্চাদের ক্ষেত্রে কি তাহলে না ওজনটা না অন্য ডিফারেন্ট? বাচ্চাদের ক্ষেত্রে ওরা 2.5 কেজি থেকে বেশি ওয়েটকে ওরা 2.5 কেজি ওদের জন্য আন্ডার ওয়েটই ওরা ধরে, লো বার্থ ওয়েট। কিন্তু আমাদের দেশে বাচ্চাদেরকে আমরা 2.5 কেজি ওয়েট হলে এটাকে মনে করি মানে যে আমার মার গঠন হিসাবে আমরা হ্যাঁ, 2.5 কেজি ওয়েট ধরছি। হ্যাঁ। যেমন একজন ইউরোপিয়ান বা ইথিওপিয়ান মা, উনি 3 কেজি গঠন বাচ্চা হলে, আকৃতিতে হ্যাঁ। অনেক লম্বা চওড়া, সেই হ্যাঁ। ক্ষেত্রে ওনার ক্ষেত্রে 2.5 কেজি না। হলে আমরা বলছি এটা low ওজন birth কম, weight, লো হ্যাঁ। বার্থ ওয়েট। কিন্তু আমাদের বাঙালি মারদের হাইট ওয়েট বিবেচনা করে 2.5 কেজি হলে আমরা সেটাকে বলে থাকি। বলতেছি যে স্বাভাবিক ওজন আচ্ছা, বাচ্চা। 2.5 কেজির কম বাচ্চাদেরকে আমরা কি বলি? 2.5 কেজির কম বাচ্চাদেরকে যদি আপনার টার্মে থাকে তখন আমরা বলি লো বার্থ ওয়েট, IUGR বলা হয় সেটাকে, মানে ইন্ট্রাইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন। মানে মানে গর্ভের গর্ভাবস্থায় তার গ্রোথটা রিটার্ডেড, গর্ভাবস্থায় তার গ্রোথ হচ্ছে না বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে না। আর যদি প্রিটার্ম থাকে মানে 37 সপ্তাহের আগে থাকে, সেক্ষেত্রে তাকে মানে আমরা এটাকে প্রিটার্ম লো বার্থ ওয়েট বলি, IUGR বলি না এখন তো। IUGR তাহলে এখানে তো ওজনের সাথে তার গর্ভ অবস্থার যে সপ্তাহ, দিন, মাসের একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে পানি, এই যে আপনারা পানি মাপছেন, হ্যাঁ, পানি এই মাপছি। পানির মাপটার মানে কতটুকু পানি আপনারা মেপে বলছেন যে এটা নর্মাল? আমরা এটাকে মানে গর্ভাবস্থায় যে পানিটা থাকে পেটে এটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, মানে অ্যামনিয়নের ভিতর পানিটা থাকে, একটা থলের হ্যাঁ, ভিতরে হ্যাঁ, পানিটা হ্যাঁ। থাকছে। তো এই অ্যামনিওটিক ফ্লুইডের মানে মাপটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বলি, AFI। AFI, হ্যাঁ, এটা আমরা মাপি হচ্ছে পুরা ইয়ার ভিতরে 4টা পকেট করে মাপি। এই পুরা 4টা পকেটের সামেশন মানে যোগফল যদি হয় 8 থেকে 24-এর ভিতর সেন্টিমিটার। এটাকে আপনারা মাপছেন? হ্যাঁ, 8 হচ্ছে মানে একদম বর্ডার লাইন লোয়ার, আর 24 হচ্ছে আপার। আচ্ছা, হ্যাঁ, তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে তার মানে হচ্ছে পানিটা নর্মাল আছে। এই রেঞ্জের কম থাকলে? এই রেঞ্জের কম অথবা বেশি, যদি কম থাকে তাহলে সেটাকে বলা হয় অলিগোহাইড্রামনিয়ন্স। আচ্ছা, আর যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় পলিহাইড্রামনিয়ন্স। আপনারা নিশ্চয়ই এটা রিপোর্টে লিখে দেন? হ্যাঁ হ্যাঁ, লিখে দিই তো যে তাহলে পলিহাইড্রামনিয়ন্স। অলিগোহাইড্রামনিয়াস হলে কি চিন্তা করবেন, আর পলিহাইড্রামনিয়াস হলে কি চিন্তা করবেন? মানে কি মায়ের নাকি বাচ্চার? দুজনেরই যদি বলেন। অলিগোহাইড্রামনিয়ন্স যদি হয় তার মানে আমরা প্রথমে আগে দেখব যে তার পানি কি লিকিং হচ্ছে কিনা, মানে পানি মানে বের পানি হয়ে পড়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, মার এটা- কোনোভাবে হ্যাঁ। মানে পানি ভাঙছে কিনা, হ্যাঁ, পানি পানি ভাঙছে ভেঙে কিনা। গেলে পানি কমে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত পানি না ভেঙেও পানি কম থাকতে পারে। সেটার কারণ কি, সেটা ম্যাটারনাল কিছু কারণে হইতে পারে, আবার ফিটাল কারণেও হইতে মানে পারে। মারও কিছু কারণ হ্যাঁ, থাকতে পারে, বাচ্চারও কিছু কারণ থাকতে পারে। মানে মায়ের ধরেন এমন কোনো রোগ আছে যেটার জন্য যেমন তার hypertension। যেমন প্লাসেন্টা মানে গর্ভফুল যেটা, সেই জিনিসটা ঠিক মতো আপনার কাজ করতেছে না, ইনসাফিসিয়েন্সি আছে। যেমন মনে করেন হাইপারটেনশন হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা, বা আরও কিছু রোগ, কিছু ইনফেকশনস থাকতে পারে। ওগুলো থাকলে দেখা যায় পানিটা প্লাসেন্টা থেকে ঠিকভাবে প্রডিউস হচ্ছে না, ফুল থেকে পর্যাপ্ত পরিমাণে পানি আসছে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় পানি তখন কম থাকে। পানি কম থাকলে বাচ্চার গ্রোথ কম থাকে, বাচ্চা যেহেতু তখন মুভমেন্ট কম থাকে। মানে একটা পানিপূর্ণ সুইমিং পুলের মধ্যে নড়াচড়া যত সহজ, পানি নাই এর মধ্যে কিভাবে নড়বে? আচ্ছা, তো সব তাহলে দিক থেকে যখন তাড়িয়ে হয়। পানি কমে যাচ্ছে একই সাথে বাচ্চা নড়াচড়াও কমে হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ, আর যদি বেশি পানি হয়? বেশি পানি থাকলে সেই ক্ষেত্রে এটা আমরা প্রথমে চিন্তা করি যে মায়ের ডায়াবেটিস আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, বা আপনার অনেক সময় রুবেলা ইনফেকশন থেকে হইতে পারে, বা আরও মানে কিছু বিষয় থাকে সেই জন্য, বা বাচ্চার কনজেনিটাল কোনো অ্যানোমালির জন্য দেখা যায় অনেক পানি সিক্রেট করতেছে। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার মানে পানি অনেক বেশি থাকতে পারে আর কি। আমাদের সাধারণত ডায়াবেটিক মাদারদের পানিটাই অনেক বেশি থাকে। ডায়াবেটিস তো বেশ একটা কমন রোগ। তাহলে যেই মার বাচ্চা গর্ভ অবস্থায় ডায়াবেটিস আছে, ওনার পানির মাপটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আরেকটা বিষয় আমি বলে রাখি, কম পানির চেয়ে বেশি পানি কিন্তু ক্ষতিকর। আচ্ছা, হ্যাঁ, কারণ আপনার এতক্ষণ তো আমার ধারণা ছিল না কম পানি না, কম পানি থেকে বেশি পানিটা ক্ষতিকর। ওইটাতে বাচ্চার মানে দেখা যায় আইউডি মানে ইন্ট্রাইউটেরাইন ফিটালদেরটা বেশি হয়, মারা আচ্ছা, যায়। মানে বেশি পানি থাকলে বাচ্চার হ্যাঁ, মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, আর হচ্ছে আপনার মানে বেশি পানি থাকলে যেটা হয় মানে মায়ের তো শ্বাসকষ্ট হয়, মানে এত মেকানিক্যাল পানির কারণে তার পেটটা বড় হয়ে যায় এবং তখন তার শ্বাস নিতে কষ্ট হয়। আমার কাছে আপনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে গর্ভফুল নিয়ে। এই গর্ভফুল মানে আসলে কি করে, কোথায় থাকে, এটা যদি আপনি একটু বলতেন। গর্ভফুলটা তো 12 সপ্তাহে তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, তো এখন এই গর্ভফুলের কাজ কি? এই গর্ভফুল আপনার অনেক কাজ আছে। এই গর্ভফুলের মাধ্যমেই তো মায়ের সাথে বাচ্চাটা কানেক্টেড থাকে। এটা ছাড়া? হ্যাঁ, এটা ছাড়া এর মধ্যে আপনার বিভিন্ন হরমোনস আছে যেটা সিক্রেট, এর কাজ নিউট্রিশন দেওয়া।
আচ্ছা, সবচেয়ে প্রথমে বাচ্চাকে খাবার দেওয়া। হ্যাঁ, খাবার দেওয়া। আচ্ছা, বাচ্চাকে কি অক্সিজেন হ্যাঁ এই গর্ভফুলই দিবে? মানে মা শ্বাস নিবেন, এটা গর্ভফুলের মাধ্যমে বাচ্চা ওই যে সে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে সে মানে মা খাবেন, ওটাও সেই কর্ডের মাধ্যমে চলে যাবে। আচ্ছা, এই গর্ভফুল সাধারণত কোথায় মানে কোন জায়গায় থাকে? এই গর্ভফুলটা আপনার ইউট্রাসের ওয়ালে থাকে, অ্যান্টেরিয়র ওয়ালে থাকে, মানে ওয়াল থাকে, অ্যান্টেরিয়র ওয়ালের থাকতে পারে, পোস্টেরিয়র ওয়ালে থাকে, মানে সামনের, মানে এটা তো আমরা অ্যান্টেরিয়র বলতে সামনের দিকে, আর নিচে থাকলে সেটা পোস্টেরিয়র পিছনের দিকের ওয়াল, অথবা ল্যাটারাল মানে সাইডের ওয়ালেও থাকতে পারে। এগুলো ভালো। আর আবার যদি সার্ভিক্স মানে নিচের দিকে থাকে সেটা খারাপ। জরায়ু মুখের উপর থাকে, সেই ক্ষেত্রে সেটা খারাপ। তো এটা আবার আমরা মানে মাপি হচ্ছে আফটার 18 উইকসের পর থেকে আমরা দেখি, মানে অ্যানোমালি স্ক্যানের সময় আমরা প্লাসেন্টাটা মানে গর্ভফুলটা দেখতেছি যে সেটা কোথায় আছে। তার মানে পুরা অনুষ্ঠানে ঘুরে ফিরে একটা কথা বারবারই আসছে, অ্যানোমালি স্ক্যান 21 থেকে 22 সপ্তাহ। এই সময় বাচ্চাকে একদম পরিপূর্ণভাবে দেখা যাবে, একই সাথে গর্ভফুলের যে স্থান সেটা বোঝা যাবে, একই সাথে মায়ের যে পানিটাও দেখা যাবে। তার মানে কোনোভাবেই কিন্তু অ্যানোমালি স্ক্যান বাদ দেওয়া যাবে না। আসলে আজকে আপনার সাথে কথা বলে ম্যাডাম আমরা অনেক 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 গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম। যে মন তো চাইবেই যে আরও অনেক কিছু জানি, আরও অনেকক্ষণ কথা বলি, কিন্তু ঘড়ির কাঁটার সাথে সময়ের একটা সম্পৃক্ততা থাকেই। আমাদেরও আসলে সময় শেষ হয়ে গেল। আমাদের দর্শকদেরকে আমরা বারবার করে বলতে চাচ্ছি যে আলট্রাসোনোগ্রাম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি চাইলে এটা ডেইলি করতে পারবেন। ম্যাডাম আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে এটার কোনো ক্ষতিকর দিক নেই, তবে আপনাকে অবশ্যই এই পরীক্ষাটা করতে হবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কমপক্ষে 4 বার আপনি প্রেগনেন্সিতে এই পরীক্ষাটা করবেন। তবে আপনি যদি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভ হন, যেমন ম্যাডাম বলেছেন প্রেশার, এনিমিয়া, হার্ট ডিজিজ, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এটা 4 বারের বেশিও করতে হতে পারে। ম্যাডাম আমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন, সেটা হলো অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান পারতপক্ষে কোনোভাবেই মিস করা যাবে না। 21 থেকে 22 সপ্তাহে এটা আমাদেরকে করতে হবে। এবং এই অ্যানোমালি স্ক্যানে আমরা একটি গর্ভের শিশুর পূর্ণাঙ্গ গঠন দেখতে পাচ্ছি, তার ওজন দেখতে পাচ্ছি, গর্ভফুলের অবস্থান দেখতে পাচ্ছি, একই সাথে আমরা কিন্তু গর্ভ অবস্থায় যে পানি আছে সেই পানি কতটুকু আছে, কম আছে, বেশি আছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। আশা করি আজকে আমাদের যতগুলো ইনফরমেশন ছিল আপনাদের কাছে উপকারী হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম দেখার জন্য, এবং আবারও আমন্ত্রণ করছি আগামী পর্বের জন্য। সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।